الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আমরা আজকে আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন। তার আগে আমরা যে অস্ত্র আইনটা শেষ করছি একটু রিভাইজ করব, ঠিক আছে? অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন। সংশোধন হয় 2002 সালে। 2002 সালে যখন সংশোধন হয় তখন 30 নং আইন। অস্ত্র আইনের এক ধারা 1। এই আইন 1878 সালের অস্ত্র আইন নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। অস্ত্র আইনের ধারা 2 বলবৎ হওয়ার তারিখ সরকার গেজেট বিজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করে দেবে সেই তারিখে বলবৎ হবে। ধারা 4 বিভিন্ন বিষয়ের সংজ্ঞা: কামান, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, সামরিক ভান্ডার। ধারা 5 বিনা লাইসেন্সে অথবা লাইসেন্স ব্যতীত উৎপাদন, রূপান্তর, বিক্রয় বা প্রদর্শন নিষেধ বা প্রদর্শন করা যাবে না। ধারা 6 লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, সামরিক ভান্ডার আমদানি বা রপ্তানি করা যাবে না। ধারা 7 সরকারের অনুমোদিত মালগুদামে অস্ত্রশস্ত্র অনুমোদন ব্যতীত মজুদ রাখা যাবে না। ধারা 10 অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা, অর্থাৎ সরকার কোন ক্ষেত্রে কোন সময় অস্ত্রশস্ত্র পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারেন তা ধারা 10। ধারা 11 তল্লাশি ঘাঁটি স্থাপন। তল্লাশি ঘাঁটি কিভাবে স্থাপন করতে হবে? দুই দেশের মধ্যবর্তী সীমান্তে সুবিধাজনক স্থানে তল্লাশি ঘাঁটি স্থাপন করা যাবে। ধারা 12 সন্দেহজনকভাবে অস্ত্রশস্ত্র নিয়ে যদি কোনো ব্যক্তি ঘোরাফেরা করে তাহলে তাকে যে কোনো ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। ধারা 12। ধারা 13 লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ, অর্থাৎ যার লাইসেন্স নাই তিনি লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন করতে পারবেন না। ধারা 14 লাইসেন্স ব্যতীত বা বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র ইত্যাদি দখলে বা নিয়ন্ত্রণে রাখা নিষেধ। ধারা 15 কতিপয় স্থানে সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র রাখা নিষেধ করতে পারেন। ধারা 16 কতিপয় ক্ষেত্রে অস্ত্রশস্ত্র লাইসেন্স প্রাপ্ত ডিলার বা থানায় জমা দিতে হবে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কোন কোন সময় বা কোন কোন অবস্থায় লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি অস্ত্রশস্ত্র লাইসেন্স প্রাপ্ত ডিলার বা থানায় জমা দেবেন। এখানে লাইসেন্সের যদি মেয়াদ উত্তীর্ণ হয়, লাইসেন্স বাতিল হয় অথবা 15 ধারা অনুযায়ী নোটিশ জারি করা হয় বা কোনো কারণে অস্ত্র রাখা যদি বেআইনি হয়ে পড়ে তাহলে সেই ব্যক্তি বিলম্ব না করে অস্ত্রশস্ত্র লাইসেন্স প্রাপ্ত ডিলার অথবা থানায় জমা দেবেন। ধারা 17 ক ধারা 17 ক অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ, অর্থাৎ কোন সময় অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করা যাবে না। সরকার জনস্বার্থে যুক্তিসঙ্গত মনে করলে গেজেট বিজ্ঞপ্তি প্রচার করে বা প্রকাশ করে কোনো ব্যক্তির লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরার উপর নির্দিষ্ট সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন। এখানে কোনো ব্যক্তি আদেশ লঙ্ঘন করলে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি তাকে অস্ত্রমুক্ত করতে পারবেন এবং সেই সাথে লাইসেন্স বাতিল করতে পারেন। ধারা 18 লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ। ধারা 19 বিভিন্ন বিষয় যদি লঙ্ঘন করে তাহলে তার শাস্তি। ধারা 20 ক বর্ধিত দণ্ড। ধারা 21 লাইসেন্সের শর্ত যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার শাস্তি। ধারা 22 বিনা লাইসেন্সে বা লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট থেকে অস্ত্র ক্রয় বিক্রয় করা যাবে না এবং অর্পণ করা যাবে না। অর্পণ করার শাস্তি।
ধারা 25 তল্লাশি, তল্লাশি ও আটক। ধারা 26 প্রয়োগ করা যাবে। ধারা 28 অপরাধ সম্পর্কে যদি কোনো ব্যক্তি জানতে পারেন তাহলে তিনি সংবাদ দেবেন বা অবহিত করবেন। ধারা 30 ক অস্ত্র ও গোলা বারুদ বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। ধারা 30 খ, ধারা 30 খ অপরাধ তদন্তের সময়সীমা। এই ছিল আমাদের অস্ত্র আইন আলোচনা। আজকে আমরা নতুন আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন ইনশাল্লাহ শুরু করব। দৈনিক প্রত্যেক দিন সকালবেলা আমাদের মাইনর অ্যাক্টস নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? এভাবে যদি ইনশাল্লাহ আমরা আলোচনা করতে পারি তাহলে খুব দ্রুত সময়ের ভিতরে আমরা সমস্ত আইন ইনশাল্লাহ শেষ করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু নির্যাতন দমন আইন। আইনটা কি আইন? নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু নির্যাতন দমন আইন। অর্থাৎ আমাদের বাংলাদেশে দেখা যায় নারী ও শিশুরা বিভিন্ন নির্যাতনের শিকার, ঠিক আছে? এই নারী ও শিশু নির্যাতন দমন করার জন্য যে আইনটা করা হয়েছে সেটাই হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালের 8 নং আইন। 2000 সালের 8 নং আইন সংশোধন 2003, 2020 ও 2022, ঠিক আছে? তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালের 8 নং আইন, 2000 সালের 8 নং আইন সংশোধন 2003, 2020 ও 2022 সাল। ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম। ধারা 1 প্রত্যেকটা আইনের ধারা 1-এ সংক্ষিপ্ত শিরোনাম, আর ধারা 2-তে বেশিরভাগ সময় দেখা যায় সংজ্ঞা, না হলে ধারা 4-এ, ধারা 4-এ 2 অথবা ধারা 4-এ সংজ্ঞা নিয়ে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা নিয়ে আলোচনা করা হয়। তাহলে ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম। এই আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 নামে অভিহিত হবে, 2000 নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। ধারা 1। ধারা 2 বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2 বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2-এর খ, ধারা 2-এর খ অপহরণ। অপহরণ বলতে কি বোঝায় বা অপহরণ বলতে কি বোঝে বা অপহরণ কাকে বলে? কোনো ব্যক্তিকে বল প্রয়োগ করে, কোনো ব্যক্তিকে বল প্রয়োগ করে বা ফুসলিয়ে বা ভুল বুঝিয়ে বা ভীতি প্রদর্শন করে এক স্থান হতে অন্য স্থানে যেতে বাধ্য করে বা স্থানান্তর করে তাকে অপহরণ বলে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে কোনো ব্যক্তিকে বল প্রয়োগ করে, কোনো ব্যক্তিকে বল প্রয়োগ করে ফুসলিয়ে বা ভুল বুঝিয়ে অথবা ভীতি প্রদর্শন করে, ভীতি প্রদর্শন করে এক স্থান হতে অন্য স্থানে যেতে বাধ্য করে বা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করে, তাহলে তাকে অপহরণ বলে। এখানে মূল যে বিষয়টা বলা হয়েছে, কোনো ব্যক্তি, অবশ্যই কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করবেন বা এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যেতে বাধ্য করবেন। সেটা কিভাবে? তাকে ভুল বুঝিয়ে, তাকে ভুল বুঝিয়ে বা মিথ্যা কথা বলে বা ভীতি প্রদর্শন করে বা বল প্রয়োগ করে বা ফুসলিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে? কোনো জিনিসের লোভ দেখিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবেন বা ভুল বুঝে নিয়ে যাবেন যে তুমি ওখানে চলে যাও, এখানে গেলে আমরা কিছু পাবো, অথবা তাকে বল প্রয়োগ করবে, বাধ্য করবে বা ভীতি প্রদর্শন করবে, ভীতি প্রদর্শন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে, তাহলে তাকে অপহরণ বলে। তাহলে অপহরণ বলতে কি বোঝায়? অপহরণ 2-এর খ, ধারা 2-এর খ অপহরণ বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে ফুসলিয়ে বা ভুল বুঝিয়ে বা মিথ্যা কথা বলে বা ভীতি প্রদর্শন করে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করে বা এক স্থান হতে অন্য স্থানে যেতে বাধ্য করে, তাহলে তাকে অপহরণ বলে।
মনে করেন যে রহিম রহিম করিমকে বল প্রয়োগ করছে, মনে করেন সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার জন্য বা চট্টগ্রাম যাওয়ার জন্য, ঠিক আছে, বা তাকে ভুল বুঝাইছে অথবা তাকে ফুসলাইছে যদি রহিম চল যাই, আমরা যদি অমুক জায়গায় যাই আমরা এই জিনিসটা পাইতে পারি, বা আমরা এখানে গেলে ও একটা ভালো কাজ পাইতে পারি, ঠিক আছে। বা মিথ্যা কথা বলে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করছে অথবা যেতে বাধ্য করছে, এই যাওয়াকে অপহরণ বলে, ঠিক আছে। অপহরণ বোঝা গেল? জি স্যার। তাহলে অপহরণ বলতে বোঝায় ধারা 2 খ, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বল প্রয়োগ করে, অর্থাৎ শক্তি প্রয়োগ করে, ঠিক আছে, দেখা গেল 5-7 জন 8-10 জন মিলে বল প্রয়োগ করে ওকে গাড়িতে উঠে, মনে করেন ঢাকা থেকে ওকে পঞ্চগড় নিয়ে গেল, ঠিক আছে, বা ভুল বুঝিয়ে নিয়ে গেল বা ফুসলিয়ে নিয়ে গেল বা মিথ্যা কথা বলে নিয়ে গেল, অথবা ভীতি প্রদর্শন করে, বেটা তুই যদি না যাস তাহলে তোকে মেরে ফেলবো, তোকে আমাদের সাথে যেতে হবে, ঠিক আছে। এরূপ যদি কেউ বল প্রয়োগ করে ফুসলিয়ে বা ভুল বুঝিয়ে বা মিথ্যা কথা বলে অথবা ভীতি প্রদর্শন করে ভয় দেখিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় বা যেতে বাধ্য করে অথবা স্থানান্তর করে, তাহলে তাকে অপহরণ বলে। ধারা 2 খ, ধারা 2 ধর্ষণ, ধারা 2 ধর্ষণ, যদি কোনো ব্যক্তি কোনো নারীর সাথে নিম্নে বর্ণিত 5টি উপায়ে যৌন সহবাস করে, নিম্নে বর্ণিত 5টি উপায়ে যৌন সহবাস করে, তাহলে তাকে ধর্ষণ বলে গণ্য হবে, ঠিক আছে। ওই 5টি বিষয় কি? 5টি বিষয়: 1, নারীর ইচ্ছার বিরুদ্ধে, অর্থাৎ নারীর কোনো ইচ্ছা নাই, নারীর নারীর ইচ্ছার বিরুদ্ধে। 2, নারীর সম্মতি ব্যতীত, অর্থাৎ ধর্ষণ যেটা হয় সেটা নারীর ইচ্ছার বিরুদ্ধে হয়, নারীর ইচ্ছার বিরুদ্ধে হয়, নারীর যদি ইচ্ছা থাকে সেটা ধর্ষণ হয় না, সেটাও ধর্ষণ হয় অন্য ক্ষেত্রে। নারীর ইচ্ছার বিরুদ্ধে, নারীর সম্মতি ব্যতীত। 3, মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হলে, ঠিক আছে, এই ক্ষেত্রে সম্মতি আদায় করা হলে। মৃত্যু, অর্থাৎ তুই যদি সহবাস না করস অথবা যদি সহবাসে যদি বাধা প্রদান করস তাহলে তোকে মেরে ফেলা হবে বা আঘাত করা হবে, এই আঘাতের ভয় দেখিয়ে যদি সহবাস করা হয় বা সম্মতি আদায় করে সহবাস করা হয়, সেক্ষেত্রেও সেক্ষেত্রেও ধর্ষণ হবে। 3, তাহলে 1, নারীর ইচ্ছার বিরুদ্ধে। 2, নারীর সম্মতি ব্যতীত। 3, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হলে, ঠিক আছে। এক্ষেত্রে ভয় দেখিয়েও যদি সম্মতি আদায় করা হয়, আদায় করে যদি যৌন সহবাস করা হয়, তাহলে সেক্ষেত্রে ধর্ষণ হবে। 4, তার সম্মতিক্রমে, তার সম্মতিক্রমে, অর্থাৎ ওই মহিলার বা নারীর সম্মতিক্রমে স্ত্রী লোকটি জানে বা বিশ্বাস করে ওই পুরুষটি তার স্বামী, অর্থাৎ মহিলাটি এমন ভাবে সম্মতি আদায় করছে, ঠিক আছে, মেয়েটির মনে হয়েছে বা নারীটির মনে হয়েছে যে ওই লোকটি তার স্বামী, বা মেয়েটি বিশ্বাস করে বা জানে যে ওই লোকটি তার স্বামী, কিন্তু পুরুষটি জানে তিনি স্ত্রী লোকটির স্বামী নয়। এক্ষেত্রে যদি ওই লোকটি মহিলার বা নারীর সাথে যদি যৌন সহবাস করে, সেক্ষেত্রে ধর্ষণ হবে। 5, নারীর সম্মতিক্রমে, যখন তার বয়স 14 বছরের কম হয়, ঠিক আছে, এখানে ধর্ষণ হবে। অর্থাৎ যদি কোনো নারীর বয়স 14 বছরের কম হয়, সেক্ষেত্রে তার সম্মতিক্রমে যদি যৌন সহবাস করা হয়, তাহলে সেই যৌন সহবাস ধর্ষণ হিসেবে গণ্য হবে। তাহলে ধারা 2 ধর্ষণ, যদি কোনো ব্যক্তি নিম্ন বর্ণিত 5টি উপায়ে যৌন সহবাস করে তাহলে তাকে ধর্ষণ বলে। সেটা কোন কোন ক্ষেত্রে? ধারা 2 1, নারীর ইচ্ছার বিরুদ্ধে, অর্থাৎ নারীর ইচ্ছা নাই, নারীর ইচ্ছার বিরুদ্ধে যদি যৌন সহবাস করা হয়, সেক্ষেত্রে ধর্ষণ হবে, নারীর ইচ্ছার বিরুদ্ধে। 2, নারীর সম্মতি ব্যতীত, অর্থাৎ যৌন সহবাসে
নারীর কোনো সম্মতি নাই, এরূপ অবস্থায় যদি কোনো ব্যক্তি যৌন সহবাস করে সেটাও ধর্ষণ বলে গণ্য হবে। 3, নারীর সম্মতিক্রমে, ঠিক আছে, নারীর সম্মতিক্রমে যদি সেই সম্মতি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে আদায় করা হয়, তাহলে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হলে সেক্ষেত্রেও ধর্ষণ হবে। 4, মেয়েটি বিশ্বাস করে বা জানে যে পুরুষটি তার সাথে সহবাস করবে সে তার স্বামী, কিন্তু ওই পুরুষটি জানে স্ত্রী লোকটি তার ওই স্ত্রী লোকটির তিনি স্বামী নয়, এক্ষেত্রে যদি সহবাস হয় তাহলে সেটাও ধর্ষণ হবে। 5, নারীর সম্মতিক্রমে যখন নারীর বয়স 14 বছরের কম হয়, এটা অবশ্যই মনে রাখবেন, এটা অবশ্যই মনে রাখবেন যে নারীর 14 বছর যদি বয়স হয় সেক্ষেত্রে যদি যৌন সহবাস করা হয় তার সম্মতিক্রমে তাহলে সেটা ধর্ষণ হবে। যে কোনো সময় এমসিকিউ আসতে পারে যে নিম্নের কোন ক্ষেত্রে যৌন সহবাস করলে ধর্ষণ হিসেবে গণ্য হবে। মেয়েটির সম্মতিক্রমে যদি বয়স 20 বছর হয়, মেয়েটির সম্মতিক্রমে যদি বয়স 25 হয়, বয়স যদি 28 হয়, বয়স যদি 14 বছর বা তার কম হয়, তাহলে এখানে এমসিকিউ প্রশ্নের উত্তর হবে মেয়েটির সম্মতিক্রমে যদি তার বয়স 14 বছর অথবা তার কম হয়। ধারা 2 এর উম, তাহলে ধারা 2 এর খ অপহরণ, অপহরণ আর ধারা 2 এর উম ধর্ষণ, ধর্ষণ বোঝা গেল? স্যার ইচ্ছার বিরুদ্ধে আর সম্মতির বিরুদ্ধে, ইচ্ছা আর সম্মতির পার্থক্যটা একটু বলে দেন স্যার। ইচ্ছা বুঝতেছেন না? ইচ্ছে আমি বুঝতে, আর মনে করেন সম্মতি আর ইচ্ছে। খেলাধুলা করব, ঠিক আছে, মনে করেন আমি আর আপনি খেলাধুলা করব, আমি বললাম যে রাকিব চলেন যাই খেলি, এখন আপনি বলতেছেন না আমার খেলার এখন ইচ্ছা নাই, মুড নাই, ঠিক আছে, এটা ইচ্ছা। আর মনে করেন যে আমি আপনি এখানে আরো যারা 4-5 জন আছি সবাই বলতেছি যে আমরা সবাই মিলে একটা পিকনিক করব, ঠিক আছে, এখানে আমি নাসির রিমার সাথী সবাই সম্মতি দিলাম, এখন আপনি বলতেছেন না আমার পিকনিক করার ইয়া নাই, ইচ্ছা নাই, ঠিক আছে, পিকনিক জি করার স্যার। এখন আমার ইয়া নাই, সময় সময় নাই, এই যে আপনি সম্মতি দিলেন না, এখানে 3 জন বাদ বাকি সবাই 3 জন সম্মতি দিল, আপনি বলতেছেন না আমি করব না সম্মতি, এই সম্মতি আপনি দিলেন না, ঠিক আছে, জি স্যার। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। একটা হলো ইচ্ছা, ইচ্ছা নাই, তার নারীর যৌন সহবাসের ইচ্ছা নাই, আর একটা সে ইচ্ছা করবে তার সাথে সম্মতি নাই, একটা হলো নারীর ইচ্ছার বিরুদ্ধে, একটা হলো তার সম্মতি ব্যতীত, ঠিক আছে, এখানে সে হ্যাঁ বলে নাই, তার সম্মতি নাই, ওই পুরুষটির সাথে যৌন সহবাস করার সম্মতি নাই, সম্মতি ব্যতীত, তাহলে মানে ইচ্ছা ধারা আছে দুয়ের, সম্মতি নাই। হ্যাঁ, ইচ্ছা আছে সম্মতি নাই, এরকম বিষয়টা নাকি স্যার? হুম, একটা হলো ইচ্ছার বিরুদ্ধে আর একটা হলো তার সম্মতি ব্যতীত, তার ইচ্ছা নাই, ইচ্ছার বিরুদ্ধে, আর 2 সম্মতি ব্যতীত। 3, যখন নারীটি বা মহিলাটির সম্মতি আদায় করা হয় ভয় বা উম, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে, ঠিক আছে, তাহলে একে বলা হয়েছে নারীর ইচ্ছার বিরুদ্ধে, 2 বলা হয়েছে নারীর সম্মতি ব্যতীত, আর 3 বলা হয়েছে মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে যদি সম্মতি আদায় করা হয়, সম্মতি আদায় করা হয়। 4, তার সম্মতিক্রমে যখন স্ত্রী লোকটি জানে পুরুষ লোকটি তার স্বামী, কিন্তু পুরুষটি জানে তিনি স্ত্রী লোকটির স্বামী নয়, সেক্ষেত্রে ধর্ষণ বলে গণ্য হবে। আর 5 বলা হয়েছে নারীর সম্মতিক্রমে যখন তার বয়স 14 বছরের কম হয়, তাহলে ধারা 2 এর খ অপহরণ, ধারা 2 এর উম ধর্ষণ। বুঝতে কোনো সমস্যা আছে? না না স্যার। স্যার। ধারা 2 এর চ নবজাতক, স্যার এগুলো নবজাতক তো কিছু কই পাচ্ছে না, আমাদের বইয়ে তো নাই। কি নাই? আমাদের বইয়েতে এত কিছু দেয়া নাই। ধর্ষণের এই সংজ্ঞাটা হলো দণ্ডবিধির 375 ধারায় দেয়া আছে, ঠিক আছে, নারী শিশু নির্যাতন আইনের এই চ্যাপ্টারে ধর্ষণের সংজ্ঞা বিস্তারিত দেয়া নাই, কথা বুঝতে পারছেন? জি স্যার।
দণ্ডবিধির 375-এর সংজ্ঞা, ওইটাই এখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যত ক্ষেত্রেই ধর্ষণ আসবে, ধর্ষণের সংজ্ঞা আসবে, সেখানেই এই সংজ্ঞাটা দেয়া হবে। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে 2-এর খ অপহরণ, 2-এর ম ধর্ষণ, বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। 2-এর চ নবজাতক, নবজাতক বলতে কি বোঝায়? অনূর্ধ্ব 40 দিন বয়সের শিশুকে নবজাতক বলে। এমসিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে যে নবজাতক বলতে কি বোঝায়, বা নবজাতক কাকে বলা হয়। অনূর্ধ্ব 40 দিন, 40 দিনের বেশি হবে না, 40 দিনের কম হবে, 40 দিনের কম হবে, অনূর্ধ্ব 40 দিন বয়সের শিশুকে নবজাতক বলে। তাহলে ধারা 2-এর চ নবজাতক, নবজাতক বলতে কি বোঝায়? অনূর্ধ্ব 40 দিন বয়সের, অর্থাৎ অনূর্ধ্ব 40 দিন বয়সের শিশুকেই নবজাতক বলে। ধারা 2-এর ছ নারী, নারী অর্থ যে কোনো বয়সের নারীকে বোঝায়, নারী অর্থ যে কোনো বয়সের নারীকে বোঝায়। অর্থাৎ 5 বছর বয়সের নারীও নারী, 20 বছর বয়সের নারীও নারী, 50 বছরের বয়সের নারীও নারী। অর্থাৎ নারী বলতে যে কোনো বয়সের নারীকে বোঝায়। ধারা 2-এর ছ, ধারা 2-এর ছ এমসিকিউ আসতে পারে যে কোনো সময়, নারী বলতে কি বোঝায়? 15 বছর বয়সের নারী, 25 বছর বয়সের নারী, যে কোনো বয়সের নারী, অথবা 50 বছর বয়সের নারী। তাহলে অ্যান্সার হবে যে কোনো বয়সের নারী। ধারা 2-এর খ অপহরণ, ধারা 2-এর খ অপহরণ, ধারা 2-এর ধর্ষণ, ধারা 2-এর চ নবজাতক, ধারা 2-এর চ নবজাতক, ধারা 2-এর ছ নারী, নারী অর্থ যে কোনো বয়সের নারী। আর নবজাতক বলতে বোঝায় অনূর্ধ্ব 40 দিন বয়সের শিশুকে নবজাতক বলে। ধারা 2-এর ইয় যৌতুক, যৌতুক বলতে কি বোঝায়? যৌতুক কি বা যৌতুক কাকে বলে? ধারা 2-এর ইমর ক কোনো বিবাহে, কোনো বিবাহে বর বা বরের পিতামাতা, অর্থাৎ যদি কোনো বিয়ে হয় সেই বিয়ের বর বা বরের পিতামাতা অথবা বরপক্ষের কোনো ব্যক্তি কর্তৃক উক্ত বিয়ের সময়, উক্ত বিয়ের সময় অথবা বিয়ের পূর্বে অথবা বিয়ের পরে অথবা বিয়ে বিদ্যমান থাকা অবস্থায়, অর্থাৎ বিয়ে হয়ে গেছে এমন অবস্থায় বিয়ে টিকে রাখার জন্য পণ হিসেবে, বিয়ে টিকে রাখার জন্য পণ হিসেবে কনেপক্ষের নিকট দাবিকৃত অর্থ সামগ্রী বা অন্যবিধ সম্পদকে যৌতুক বলে। তাহলে যৌতুক বলতে কি বোঝায়? যৌতুক বলতে বোঝায় কোনো বিবাহের পর, কোনো কোনো বিয়ের পর, কোনো বিয়ের বর বা বরের পিতামাতা অথবা বরপক্ষের যে কোনো ব্যক্তি। আমাদের মনে করেন যে অঞ্চলে প্রচলিত আছে, বিয়ে ঠিক হওয়ার পরে, বিয়ে ঠিক হওয়ার পরে আগে ঠিক হয় যে কত টাকা দেবেন, কত টাকা দেবেন, বিয়ের ক্ষেত্রে কত টাকা দেবেন, ঠিক আছে? এইগুলো আলাপ আলোচনা করে, আলাপ আলোচনা করার পর বিয়ের সময় বা বিয়ের পূর্বে বা বিয়ের পরে, বিয়ের পরে বর, বরের পিতামাতা অথবা বরপক্ষের অপর কোনো ব্যক্তি যদি কনে পক্ষের নিকট থেকে কোনো অর্থ সম্পদ, কোনো সামগ্রী বা অন্য কোনো কিছু যদি গ্রহণ করে তাহলে তাকে যৌতুক বলে। এখানে অর্থ সম্পদের শুধু গ্রহণ করতে হবে এমন না, দেখা গেল একটা ফ্রিজ নিল, বড় দেখে কোনো টিভি নিল, অন্যান্য জিনিসপত্র নিল, খাট পালঙ্ক এই সেই দুনিয়ার আবার দাবার সবকিছু মনে করেন যে নিয়ে নিল, যা কিছুই নেবে এটাই যৌতুক হিসেবে গণ্য হবে। ধারা 2-এর ইয়, ইয়র ক, ধারা 2-এর ইয়র খ কোনো বিবাহে কনে পক্ষে কর্তৃক, কোনো বিবাহে কনে পক্ষ কর্তৃক বিবাহের বর, বরের পিতামাতা বা অপর কোনো ব্যক্তিকে বিবাহের সময়, অর্থাৎ বিয়ের সময়, যখন বিয়ে হবে, বিয়ের অনুষ্ঠানের সময়
বা বিয়ের অনুষ্ঠানের পূর্বে অথবা বিয়ে হয়ে গেছে এমন বিয়ে বিদ্যমান থাকা অবস্থায় বিবাহ টিকে রাখার শর্তে, অর্থাৎ দেখা যায় যে গ্রামাঞ্চলে অনেক সময় বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে মেয়েকে নির্যাতন করে, যে টাকা নিয়ে এসে যদি না দেস তাহলে বাড়ি চলে যা, ঠিক আছে। এরূপ যদি হয়, বিয়ে টিকে রাখার শর্তে বিবাহের পণ হিসেবে কনে পক্ষ কর্তৃক প্রদত্ত অর্থ সামগ্রী বা অন্যবিধ সম্পদকে যৌতুক বলে। তাহলে যৌতুক বোঝা গেল। ধারা 2-এর ইওর ক, কতে বলা হয়েছে কোনো বিবাহের পর বরের পিতামাতা অথবা বরের পক্ষের অপর কোনো ব্যক্তি বিবাহের সময়, বিবাহের পূর্বে অথবা বিবাহের পরে যদি কনে পক্ষ নিকট হতে পণ হিসেবে কোনো অর্থ সামগ্রী বা অন্যবিধ সম্পদ দাবি করে তাহলে তাকে যৌতুক বলে। আর খতে বলা হয়েছে কনে পক্ষ কর্তৃক প্রদত্ত, অর্থাৎ কনে পক্ষ যদি তাদেরকে দেয়, এখানে কাদেরকে দেবে? বরকে দেবে। কনে পক্ষ কর্তৃক প্রদত্ত বিবাহের বর বা বরের পিতামাতা অথবা বর পক্ষের অন্য কোনো ব্যক্তিকে বিবাহের সময়, বিবাহের পূর্বে অথবা বিবাহের পরে বিবাহ বিদ্যমান থাকা অবস্থায় বিবাহ টিকে রাখার শর্তে, অর্থাৎ বিয়ে টিকে রাখার শর্তে যদি কোনো অর্থ সামগ্রী অথবা অন্যবিধ কোনো কিছু দিয়ে দেয় তাহলে তাকে যৌতুক বলে। তাহলে যৌতুক বোঝা গেল। ধারা 2-এর ইও বোঝা গেছে স্যার? তাহলে ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম, এই আইন 2000 সালের নারী ও শিশু নির্যাতন আইন নামে অভিহিত হবে। এই আইন নারী ও শিশু নির্যাতন আইন 2000 নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে কার্যকরী হবে। ধারা 2 সংজ্ঞা, বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2-এর খ, ধারা 2-এর খ, অপহরণ। অপহরণ বলতে কি বোঝায়? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বল প্রয়োগ করে, ফুসলিয়ে, মিথ্যা কথা বলে, ভুল বুঝিয়ে বা ভীতি প্রদর্শন করে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করে বা এক স্থান হতে অন্য স্থানে যেতে বাধ্য করে তাহলে তাকে অপহরণ বলে। ধারা 2-এর খ, ধারা 2-এর উম, ধর্ষণ। যদি কোনো ব্যক্তি কোনো নারীর সাথে নিম্নে বর্ণিত 5টি উপায়ে যৌন সহবাস করে তাহলে তাকে ধর্ষণ বলে। এখানে 5টি বিষয় কি? প্রথম বিষয়, নারীর ইচ্ছার বিরুদ্ধে। এখানে নারীর কোনো ইচ্ছাই ছিল না, এরূপ অবস্থায় যদি যৌন সহবাস করা হয় তাহলে তাকে ধর্ষণ বলে। নারীর সম্মতি ব্যতীত, অর্থাৎ নারীর সম্মতি ছিল না। 3, নারীর মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে যদি নারীর সম্মতি আদায় করা হয়, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হলে। 4, নারীর সম্মতিক্রমে, যখন স্ত্রী লোকটি জানে ওই পুরুষটি তার স্বামী কিন্তু পুরুষটি জানে তিনি স্ত্রী লোকটির স্বামী নয়, এমন ক্ষেত্রে যদি যৌন সহবাস হয় সেক্ষেত্রে ধর্ষণ হবে। 5, নারীর সম্মতিক্রমে, যখন তার বয়স 14 বছরের কম হয়, এরূপ ক্ষেত্রেও ধর্ষণ হবে। ধারা 2-এর নবজাতক। অনূর্ধ্ব 40 দিন বয়সের শিশুকে নবজাতক বলে। ধারা 2-এর 6, নারী অর্থ যে কোনো বয়সের নারীকে বোঝায়। ধারা 2-এর ইমো, যৌতুককে এখানে 2 ভাবে বোঝানো হয়েছে। একটা হলো পরপক্ষ যদি দাবি করে, আর একটা হলো কনে পক্ষে কর্তৃক প্রদত্ত। অর্থাৎ কোনো বিবাহে বর বা বরের পিতামাতা অথবা বরপক্ষের অপর কোনো ব্যক্তি কর্তৃক উক্ত বিবাহের সময়, বিবাহের পূর্বে অথবা বিবাহের পরে বিবাহ বিদ্যমান থাকা অবস্থায় বিয়ে টিকে রাখার জন্য পণ হিসেবে কনে পক্ষের নিকট দাবিকৃত অর্থ সামগ্রী বা অন্যবিধ সম্পদকে যৌতুক বলে। আর একটা বিষয় বলা হয়েছে, কনে পক্ষ কর্তৃক প্রদত্ত বিবাহের বর, বরের পিতামাতা বা বরের পক্ষের অন্য কোনো ব্যক্তিকে বিবাহের সময়,
বিবাহের পূর্বে অথবা বিবাহের পরে বিবাহ বিদ্যমান থাকা অবস্থায় বিবাহ টিকে রাখার শর্তে যদি পণ হিসেবে প্রদত্ত অর্থ সম্পদ বা সামগ্রীকে যৌতুক বলে। ধারা 2। ধারা 4, দহনকারী ইত্যাদি। যখনই ইত্যাদি থাকবে, যে কোনো ধারাতেই হোক, যেমন দহনকারী ইত্যাদি পদার্থ ক্ষয়কারী পদার্থ দ্বারা সংগঠিত অপরাধের শাস্তি। তাহলে মনে করবেন ইত্যাদি যখনই থাকবে তার সাথে আরো দুই একটা শব্দ আছে, ঠিক আছে। ধারা 4 দহনকারী ইত্যাদি পদার্থ দ্বারা সংঘটিত অপরাধের শাস্তি। ধারা 4 যদি কোনো ব্যক্তি ক্ষয়কারী, দহনকারী বা বিষাক্ত পদার্থ দ্বারা অথবা বিষাক্ত পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে, তাহলে তিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ড হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষয়কারী, দহনকারী বিষাক্ত পদার্থ নিক্ষেপ করে, ওই নিক্ষেপের ফলে যদি কোনো ব্যক্তি মারা যায় বা মৃত্যু ঘটানোর মতো কোনো অবস্থা হয়, মৃত্যু ঘটানোর যদি চেষ্টা করে, তাহলে তিনি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ড হবে। এখানে ক্ষয়কারী পদার্থ কি? ক্ষয়কারী পদার্থগুলা কি? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন অ্যাসিড জাতীয় পদার্থ হলো ক্ষয়কারী পদার্থ, যা নিক্ষেপ করলে মানুষের ক্ষয়ক্ষতি হবে, ঠিক আছে, ক্ষয় হবে। এরূপ জাতীয় পদার্থ হলো ক্ষয়কারী পদার্থ। আর বিষাক্ত পদার্থ কি? বিষাক্ত পদার্থ পারদ, তামা, সীসা, সিলভার, এগুলা বিষাক্ত পদার্থ। আর দহনীয় পদার্থ কোনটি? পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন, যা লাগিয়ে দিয়ে আগুন ধরানো যাবে, এগুলো হলো দহনীয় পদার্থ, ঠিক আছে। তাহলে ধারা 4 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ক্ষয়কারী, দহনকারী অথবা বিষাক্ত পদার্থ দ্বারা, অর্থাৎ সীসা, কেরোসিন, পেট্রোল, অকটেন, ডিজেল, নাইট্রিক অ্যাসিড, বিভিন্ন অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা কোনো ব্যক্তির, কোনো নারী বা শিশুর, কোনো ব্যক্তির নয়, এই সকল পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে, তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এরূপ জাতীয় কোনো কিছু পদার্থ দ্বারা যদি কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটায় অথবা মৃত্যু ঘটানোর চেষ্টা করে, মৃত্যু হয় নাই কিন্তু মৃত্যু ঘটানোর জন্য সে চেষ্টা করছিল, এই অপরাধের জন্য তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। অর্থাৎ যে কারাদণ্ড হবে সেটা হবে সশ্রম, শ্রম সহ, এবং জরিমানা হবে অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ড। ধারা 4 বোঝা গেল না কোনো সমস্যা আছে? বোঝা গেছে স্যার। তাহলে প্রথমে বলছে, বলছে মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে। আর ধারা 4-2 ধারা 4-2 যদি কোনো ব্যক্তি ক্ষয়কারী, দহনকারী বা বিষাক্ত পদার্থ দ্বারা কোনো বা নারী বা শিশুকে এমন ভাবে আহত করে যার ফলে উক্ত নারী বা শিশুর দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, স্তন বা যৌনাঙ্গ বিকৃত বা নষ্ট করে, তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ড। অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ড। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ক্ষয়কারী, দহনকারী বিষাক্ত পদার্থ নিক্ষেপ করে কোনো শিশু বা নারীকে আহত করে, যার ফলে নারীর দৃষ্টিশক্তি, চোখের সমস্যা হয়, শ্রবণ শক্তি, কানের সমস্যা হয়, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল
দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, স্তন বা যৌনাঙ্গ বিকৃত হয়। অর্থাৎ কেরোসিন লাগায় যদি পুড়ে যায় বা অ্যাসিড যদি নিক্ষেপ করে তাহলে যে ক্ষয়ক্ষতি হবে তাতে, মুখে যদি দেয় তাহলে দেখা যাবে যে মুখ বিকৃত হয়ে যাবে বা মুখ নষ্ট হয়ে যাবে। কানে দিলে দেখা যাবে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাবে। যদি চোখে দেয় তাহলে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হবে, বিকৃত হবে। এরূপ যদি কোনো কিছু করে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ও অতিরিক্ত 1,00,000 টাকা অর্থদণ্ড। ধারা 4-2 ক। ধারা 4-2 খ, যদি কোনো ব্যক্তি ক্ষয়কারী, দহনকারী বিষাক্ত পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুকে এমন ভাবে আহত করে যার ফলে উক্ত নারী বা শিশুর কোনো অঙ্গ, গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট করে অথবা শরীরের কোনো স্থানে আঘাত পায়, তাহলে তিনি অনধিক 14 বছর